ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। কি অবস্থা? নিশ্চয়ই খুব ভালো রয়েছেন। আজকে কিন্তু আমরা একটু ডিফারেন্ট সেটআপে, মানে এই সেটআপের সাথে আপনারা পরিচিত ছিলেন আমি জানি, জাস্ট একটু ঘুরিয়ে দিলাম, টেবিলটা একটু ঘুরিয়ে দিলাম। বাই দ্য ওয়ে, এই ভাই না দাও তো জিনিসটা দাও। এই যে গেমিং ফোন পাইলে পরে মানুষ সারাদিন গেম খেলে, সাব্বির ওদিকে গেম খেলছে তো খেলছেই। এটা হলো ওই যে রেডমি K50 গেমিং এডিশন। গতকালকে এর ফুল রিভিউ আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছিল। একটা ব্যাপার আমি গতকাল বলতে ভুলে গিয়েছিলাম, মানে বলা উচিত ছিল, কিন্তু আজকে বলে দিই, যারা স্মার্টফোনটা কিনবেন তাদের জন্য সুবিধা হবে। রেডমি K50 গেমিং এডিশন দিয়ে কথা বলতে গিয়ে দেখলাম যে এখানে যে সেন্সরটা থাকে, অর্থাৎ কানের কাছে আপনি কথা বলার সময় নিলে সাথে সাথে স্ক্রিনটা অফ হয়ে যায়। তো এইটার ক্ষেত্রেও অফ হয়, কিন্তু একটু মানে ভালোভাবে যদি প্লেসমেন্ট না হয় তাহলে দেখলাম যে ডিসপ্লে জ্বলে থাকে। তো এটা একটা ইস্যু, যেমন এই ইস্যুটা আমার কাছে আর কি ভালো লাগে না, আমার প্যারা মনে হয়। তো এরকম অনেকের কাছেই মনে হতে পারে। তো মোটামুটি যারা কিনা মানে গেমিংয়ের জন্য একটা ফ্ল্যাগশিপ কিলার খুঁজতেছেন তারা এই স্মার্টফোনটা কিনতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া আছে, নিশ্চয়ই দেখে নেবেন। ভিডিওর শুরুতে একটা ভোটাভুটি হয়ে যাক। এখানে একটা ছবি দেখছেন, এক পাশে সামথিং আর এক পাশে নাথিং। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কাকে ভোট দিচ্ছেন, নাথিংকে নাকি সামথিংকে। ওয়েল, অনেকেরই প্রশ্ন থাকবে, ভাই সামথিংটা আবার কি? নাথিং তো চিনলাম, নাথিং নিয়ে অনেক আলোচনা হয়েছে, সমালোচনাও হয়েছে, তো সামথিংটা কি? সামথিং ইজ সামথিং। সামথিং হলো ওই যে আমরা ফোনের রেয়ারে অনেক সময় বিভিন্ন স্কিন করাই না, তো সামথিং তারা একটি স্কিন তৈরি করছে। স্কিনটা ওই নাথিং থেকে ইন্সপায়ার্ড, ওরকমই, মানে ব্যাক সাইডের ডিজাইনটা ওরকমই। তো এই মুহূর্তে আপনারা দেখছেন স্যামসাংয়ের সাথে, হয়তো অন্য ডিভাইসেও আমরা সামথিংয়ের এই সুন্দর জিনিসটা পেতে পারি। তখন আপনিও চাইলে আপনার স্মার্টফোনের রেয়ার প্যানেল এরকম স্টিকার করে নিতে পারবেন বা স্কিন করে নিতে পারবেন। স্ন্যাপড্রাগন 8+ জেনারেশন 1 এই প্রসেসর দিয়ে অনেকগুলো ফ্ল্যাগশিপ ডিভাইস আসবে, আমরা অলরেডি জেনে গেছি, অনেক টেক নিউজে আমি শেয়ার করছিলাম। তবে ফোল্ডেবল কোন ডিভাইসটা ফার্স্ট আসছে? মটোরোলার 2022 ওই স্মার্টফোনে 8+ জেনারেশন 1 দিয়ে আসবে। প্রথম ফোল্ডেবল ডিভাইসে এই প্রসেসর থাকছে। বড় নিউজটাই তো দেওয়া হলো না। বাংলাদেশে অলরেডি 5G টেস্টিং পারপাস চলছে, আপনারা জানেন। আর সেটা নিয়ে আসছিল আমাদের যে গভর্নমেন্ট সিম, অর্থাৎ টেলিটকে 5G চালু হয়েছে। ইভেন আমি কয়েকবার দুবার টেস্ট করলাম, আপনারা দেখছিলেন হয়তো ভিডিও, যারা দেখছেন জানেন। তো গ্রামীণ ফোনও গত পরশুদিন ফাইনালি বাংলাদেশে 5G নেটওয়ার্ক কানেক্টিভিটি ট্রায়াল ভার্সন তারা চালু করলো। অলরেডি ঢাকাতে এবং চট্টগ্রামে ট্রায়াল বেসিস চলছে, এবং এটা নিয়ে অবশ্যই আমরা বিস্তারিত আলোচনা করব কোনো এক সময়, কোনো এক ভিডিওতে ট্রাই করব গ্রামীণ ফোন কী দিয়ে কী করছে। এবং তাদের তরফ থেকে জানা গেছে খুব শীঘ্রই অন্যান্য বিভাগীয় শহরগুলোতেও তারা ট্রায়াল বেসিস 5G নেটওয়ার্ক কানেক্টিভিটি চালু করবে। ভালো, প্রথম বেসরকারি মোবাইল অপারেটর যারা কিনা 5G চালু করলো। এরপরে দেখা যাবে আমরা অন্যান্য অপারেটর থেকেও হয়তো 5G কানেক্টিভিটি পেয়ে যাবো। তবে নামে মাত্র 5G চাই না, নামে মাত্র বাংলাদেশে 4G চলছে, রাইট নাও চলছে। এটা সত্যি, এটা স্বীকার করা উচিত। প্রত্যেকটা সিম কোম্পানি দেখবেন যে বড় বড় করে বলবে আমাদের 4.5G রয়েছে, 4G রয়েছে, কিন্তু আপনি যখন এই যে আমার বাসায় তো আমি পাই না ঠিকভাবে, গ্রামীণ ফোনেরই আমি আমার বাসায় পাই না, মানে কী বলবো, এখানে চালু করলে ওই H+ না কি জানো ওইটা লেখা, ওইটা থাকে। সো আগে আমার মনে হয় প্রপারলি যদি 4Gটা সব জায়গায় সারা দেশে দিতে পারে, দেন 5G আস্তে ধীরে আসলে আমাদের কোনো আপত্তি নেই। আমার সাথে একমত কিনা আপনারা বলেন, কথা কন ঠিক না বে ঠিক? আগামী মাসে চায়নাতে শাওমির দুইটা ইন্টারেস্টিং ডিভাইস লঞ্চ হতে যাচ্ছে একদম ফ্ল্যাগশিপ প্রসেসর দিয়ে, রেডমি K50 আলট্রা এবং Mi Mix Fold 2। দুঃখিত, এটা হবে Xiaomi Mix Fold 2। দুটি স্মার্টফোনেই 8+ জেনারেশন 1 এই প্রসেসরই থাকবে। তবে রেডমি K50 আলট্রাতে থাকবে 120 ওয়াটের চার্জার, অন্যদিকে মিক্স ফোল্ড 2তে থাকবে 67 ওয়াটের চার্জার। অ্যাপল লাভাররা কোথায়, যারা প্রতি বছর নতুন করে অ্যাপলের ফোন আসার সাথে সাথে নিজের ফোনটা চেঞ্জ করে ফেলেন, অর্থাৎ 12 থেকে 13 আসলে আপনি 13তে শিফট করেন, 13 থেকে 14 আসলে 14তে শিফট করবেন, তাদের জন্য সুখবর হলো আপকামিং বায়োনিক A16 এই প্রসেসরটা প্রিভিয়াস জেনারেশন চাইতে বেশ কিছুটা ফাস্টার হতে যাচ্ছে। যেমন সিপিইউ সেকশনে 15% ফাস্টার হবে প্রিভিয়াস জেনারেশন থেকে, এবং জিপিইউ সেকশনে 25 to 30% ফাস্টার হবে প্রিভিয়াস জেনারেশন থেকে। সো বায়োনিক A15 এর তুলনায় অনেকটাই এগিয়ে থাকবে বায়োনিক A16। সুতরাং আপনি চাইলে অবশ্যই সুইচ করতে পারেন। ডিজাইনে খুব একটা আহামরি পরিবর্তন না পেলেও হয়তো আপনি পারফরমেন্সের দিক থেকে বেশ কিছুটা ডিফারেন্স লক্ষ্য করবেন। এদিকে কোনো এক নিউজ পোর্টাল থেকে শুনতে পেলাম রোহিঙ্গাদের কাছে নাকি বাংলা লিঙ্কের সিম যাচ্ছে চুপি চুপি, এবং কেউ তো বলছে তারা একদম মানে আটোসাটো হয়ে একদম অফিসিয়ালি সেখানে সিম বিক্রি করছে। অন্যদিকে বাংলা লিঙ্ক বিষয়টাকে অস্বীকার করেছে যে না, তারা এরকম কিছু করেনি। তবে যদি করেও থাকে বিষয়টা খুবই খারাপ, আর যদি অবৈধভাবে লুকিয়েও করে সে বিষয়টা অবশ্যই খারাপ, যেভাবেই করুক না কেন আর কি। আচ্ছা, OnePlus-এর নট সিরিজটা আপনাদের কাছে কেমন লাগে? আমার কি মনে হয় জানেন, OnePlus-এর নট সিরিজ আসার পর থেকে OnePlus-এর দিন খুব একটা ভালো যাচ্ছে না। পাশাপাশি তারা যখন ওই যে অক্সিজেন থেকে কালার ওয়েসে শিফট করার চিন্তা ভাবনা করছে, অলরেডি করছে, সো সেই জায়গাটাও তাদের জন্য আসলে মানে খুব একটা সুবিধাজনক ছিল না। তবে আমার আর কি মনে হয় OnePlus নটটা আসাতে
এই ব্র্যান্ডের প্রতি আমাদের যে একটা অন্যরকমের ভালোবাসার জায়গা ছিল সেই জায়গাটা অনেকটা হলেও হয়তো নষ্ট হয়েছে অনেকের কাছেই। মামা, তোমার কাছে কি মনে হয়? কথা সত্যি, আমার কাছেও একই মনে হয়। মানে আমাদের অনেকের কাছে আসলে এমনটা মনে হয় যে ওয়ান প্লাসের নট সিরিজটা আসার পর থেকে তাদের এক প্রকার দুর্দিন আসছে এরকমই। তো এখন পর্যন্ত ওয়ান প্লাস নট সিরিজে যতগুলো স্মার্টফোন এসেছে তার মধ্যে নাকি সবচাইতে শক্তিশালী ফোন হবে আপকামিং ওয়ান প্লাস নট 3, যাতে মিডিয়াটেকের ফ্ল্যাগশিপ প্রসেসর দিয়ে আসবে। থাকবে অক্সিজেন ওএস 13 বেসড অন অ্যান্ড্রয়েড 13। ব্যাটারিতে 5000 mAh এবং বড়সড় চার্জার দিয়ে নাকি আসবে। ক্যামেরা ট্যামেরার কী থাকবে এখনও আমরা জানি না, তবে বেশ শক্তিশালী স্মার্টফোন ওঠা নাকি হতে যাচ্ছে, বিভিন্ন লিক্স রুমার্স এমনটাই বলছে। Asus Zenphone 9 খুব শীঘ্রই আসছে। বাংলাদেশ অফিসিয়ালি অবশ্যই আসবে না, আনঅফিসিয়ালভাবে আসবে হয়তো। তো এই স্মার্টফোনে কী কী থাকবে তার ব্যাপারে মোটামুটি এখন আমরা নিশ্চিত হতে পারছি। যেমন এটাতেও 8 প্লাস জেনারেশন 1 থাকবে, ফুল এইচডি প্লাস রেজলিউশনের 120 হার্টস হাই রিফ্রেশ রেটের প্যানেল, দেন 50 মেগাপিক্সেলের মেইন শুটার, 12 মেগাপিক্সেল আলট্রাওয়াইড সেন্সর, আর হচ্ছে গিয়ে 4300 mAh ব্যাটারি এবং 30 ওয়াটের চার্জার। IP68 সার্টিফিকেশন থাকবে স্মার্টফোনে। হেই ভাই ব্রাদার, পরবর্তী নিউজ, দারুণ নিউজ অবশ্যই আছে। তবে উইথ স্যাম চ্যানেলে অলরেডি দুবাইয়ের একটা ভিডিও আপলোড হয়েছে। ওই যে বুর্জ খলিফার সামনে আপনারা জানেন সুন্দর একটা ফাউন্টেন শো হয়, পানি টেনে ওঠে, সুন্দর গান। তো ওইটা নিয়ে ছোট্ট একটা ভিডিও আমি আপলোড করেছি। আরও বড় বড় ভিডিও অবশ্যই পাবেন। মানে এই চ্যানেলের কাজ করেই তো আমরা পারি না, যে কারণে ওই চ্যানেলটাতে খুব একটা মনোযোগী না। তবে ভিডিও শ্যুট করা আছে যেহেতু, কোনো না কোনো সময় পাবেন। সো ওই ভিডিওটা দেখে নিতে পারেন, যেটা অলরেডি আপলোডেড। ডেসক্রিপশনে লিঙ্কটা সুন্দর করে দেওয়া আছে, আপনি দেখে নিতে পারেন। মোবাইল ফোনে কত জিবি র্যাম দরকার? গেমিং ফোনগুলোতে অলরেডি হয়তো আপনারা 18 জিবি র্যামও পেয়েছেন। তবে একদম গেমিং ফোন না, নর্মাল ফোনে সেখানে আমরা হয়তো 12 জিবি পর্যন্ত দেখতে পাই। তো ঠিক তেমনিভাবে ওয়ান প্লাস এইচ অলরেডি লঞ্চ হয়েছে আপনারা জানেন। তো এইচ প্রো যে স্মার্টফোনটা, তাতে 16 জিবি নাকি র্যাম থাকবে। আমি যেটা শুনতে পেলাম মেমোরি ফিউশন টেকনোলজি হয়তো এখানে থাকতে পারে। আর একদম সলিড র্যামই কিনা সেটা শিওর না, কিন্তু বিভিন্ন জায়গায় দেখলাম বা কোম্পানি প্রচারণা করছে যে 16 জিবি র্যাম দিয়ে আসছে স্মার্টফোন। আপনাদের কয়জনের কম্পিউটারে 16 জিবি র্যাম আছে? যারা একদম বেসিক কম্পিউটার ব্যবহার করে তাদের হয়তো 16 জিবি র্যাম লাগেও না। 16 জিবি র্যামের একটা কম্পিউটার দিয়ে অনেক ভালো কাজই করা যায়, এখনও করা যায়। তো সেই জায়গায় আমরা দেখি মোবাইল ফোনে 16 জিবি 18 জিবি কাইন্ড অফ। আমার কাছে যেমন এই যে নাথিং ফোন 1, এই ফোনটাতে যে প্রসেসর রয়েছে, যে পারফরমেন্স দেওয়ার কথা, সেই সাথে 12 জিবি র্যামটা আমার মনে হয় না যে খুব একটা প্রয়োজন আছে, কিন্তু কোম্পানিগুলো এগুলো দেয় কারণ আমরা ওইগুলো খাই। সো ভাই ব্রাদার, এই ছিল আজকের টেক নিউজ। আপনারা অবশ্যই ওই ভিডিওটা দেখে নিতে পারেন উইথ স্যাম চ্যানেলে, যেটা আপলোড করা হয়েছে মাঝে, যেটা বলছিলাম। মজার কিছু দেখলে আশা করছি মানে নতুন তো লাগবে, যাদের অলরেডি এক্সপিরিয়েন্স আছে তাদের হিসাব আলাদা, তাও দেখতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে। ওয়েল, চলে যাই কমেন্ট সেকশনে। হামিম, রিয়েলমি GT2 এক্সপ্লোরার মাস্টার ভাইয়া, এই ফোনটা নিয়ে একটা রিভিউ দেন প্লিজ। যদিও এখনও বাংলাদেশে লঞ্চ হয় নাই, তারপরে রিভিউ দেন প্লিজ। ফোনটা দেখতে মারাত্মক সুন্দর। বাংলাদেশে কি পাওয়া যায় আমার জানা নেই। যদি আমি হাতে পাই বা মানে চেষ্টা করে দেখব, তাহলে অবশ্যই আপনারা ভিডিও পেতে পারেন। আদনান, বাংলাদেশে ফোনের দাম শুধু বাড়ছেই, কমার সম্ভাবনা কি আছে? এ বিষয় নিয়ে একটা ভিডিও চাই। এ বিষয় নিয়ে আসলে একটা ভিডিও করাই যায়। তবে এখন যদি বলি, আপাতত দাম কমার সম্ভাবনা আমি দেখছি না মোটেই। দাম মানে বাড়ছে, বিভিন্ন রকমের ট্যাক্স যোগ হয়েছে, সেই সাথে ডলার রেট অনেক চড়া। আবার ওই যে এসওসি, এইটা তো পাওয়া যাচ্ছে না, তো সব মিলে দাম বেড়ে গেছে, যে কারণে অনেকেই আবার সেকেন্ড হ্যান্ড কিনে। আর চাইলে ওয়েট করতে পারেন, দেখা যাক কমে কিনা। ইট ইজ প্যারাবয়। ভাইয়া, আপনি ফোনগুলো কিভাবে দাঁড় করিয়ে রাখেন? আমাদের বিভিন্ন রিভিউতে আপনারা দেখবেন যে ফোনগুলো এভাবে দাঁড় হয়ে থাকে। এর আগে আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম, যেটা করি আমরা অনেক সময়, পিছনে কোনো একটা ভারী কিছু দিয়ে রাখি। সেটা হতে পারে একটা পাওয়ার ব্যাংক বা অন্য কিছু। আবার কিছু ফোন আছে একদম স্কোয়ার শেপে, লাইক আইফোন বা নাথিং ফোন 1, এগুলোকে কিন্তু এমনিতেই দাঁড় করিয়ে রাখা যায়, যে কোনো একদম ফ্ল্যাট সার্ফেসে দাঁড়িয়ে থাকে। তো এভাবেই দাঁড়িয়ে করতে হয়। আবার অনেক সময় পড়েও যায়, এমনও ফোন ছিল আমার হাতে, মানে পড়ে গিয়ে ফেটেও গেছে, এমনও হয়েছে অনেক সময়। আর্নিং জোন, ভাই গেমিং ওয়্যারলেস ইয়ারফোন নিয়ে কিছু বলুন। এরকম আসলে গেমিংয়ের ওয়্যারলেস সলিউশন তো খুবই কম বলা যায়। তো আমাদের লজিটেকের একটা ভিডিও আছে, আপনি দেখে নিতে পারেন। ওইটা গেমিংয়ের জন্য বেশ ভালো, একটা বড় হেডফোন। আর এছাড়া TWS বা ইয়ারফোন ছোটো যেগুলো আছে, এগুলোতে কিন্তু আপনি ওই জিনিসটা পাবেন না, মারাত্মক রকমের ল্যাটেন্সি পাবেন। সোজা কথা, গেমিংয়ে সেই মজাটা পাবেন না। সো গেমিংয়ের জন্য আমি এখনও বলবো তারযুক্ত ইয়ারফোন আপনারা ব্যবহার করুন ভালো রেজাল্ট পেতে হলে। তাহলে আজকের মতো আমি স্যাম এখানেই বিদায় নেব। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, টাটা টাটা টাটা।